আজকের প্রথম সকালের সেশনে আমাদের সাথে মঞ্চে আসবেন আমাদের অত্যন্ত প্রিয় মেজবাউর রহমান সুমন। কথা বলবেন স্টোরি টেলিং এবং নানা বিষয় নিয়ে। এবার জোরে করতাল দিয়ে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি সম্মানিত মেজবাউর রহমান সুমনকে। ধন্যবাদ। আমাকে গল্প বলা নিয়ে বলতে বলা হয়েছে। বকুল ভাই আমাকে ফোন দিয়ে বলল যে গল্প নিয়ে বলতে হবে। এখানে আনিস ভাই আছেন, একজন গল্পকার। আমি আসলে গল্প বলবো, আমার কাছে মনে হয় যে আমি নিজেই দীর্ঘদিন টেলিভিশনে কাজ করেছিলাম। দীর্ঘদিন বললে ভুল হয়, মাত্র 4 বছর, সেটা 2006 to 2010। তারপর আসলে আমাকে মানে গল্প বলার লোক বলা যায় না, মনে হয় আমি নিজেই ভুলে গেছি গল্প বলাটা। ওটা আমার কাছে মনে হয় যে আমি প্রায় 7-8 বছর ধরে টেলিভিশনের জন্য টিভি কমার্শিয়াল বানাচ্ছি, যেটাকে আপনারা বিজ্ঞাপন বলেন। সো ওখানে আসলে অন্য এক ধরনের প্র্যাকটিস। সেখানে হয়তো স্যালাইন বানাতে যে লবণ, চিনি এবং পানি লাগে, সেটার 1 চিমটি লবণ আসলে বিজ্ঞাপন, যেটা টেকনিক্যালি একজন নির্মাতা সে তার ক্রাফট সেখানে দেয় আর কি। সো সেই ক্রাফটটা আবার শেখা হয়েছিল মেবি টেলিভিশন আমি যখন টেলিভিশনের জন্য ফিকশন বানাই 2006 to 2010 ওই সময়ে। তো যাই হোক, আনিস ভাই অনেক অস্থিরতার কথা বলছিল। অনেক প্রচুর কাজ হচ্ছে আমাদের এখানে। এক একজন নির্মাতা প্রতিনিয়ত অনেক কিছু নির্মাণ করে যাচ্ছেন। এখন ওয়েব কন্টেন্ট শুরু হয়েছে। আগে শুধু টেলিভিশন ছিল আমাদের ভিজুয়াল মিডিয়ার একমাত্র জায়গা, আর না হলে থিয়েটারে, সিনেমা। কিন্তু এখন আসলে অনেকগুলো মাধ্যমে আমরা আমাদের কাজ উপস্থাপন করতে পারি। তাতে এক ধরনের প্রবলেম, আরেক ধরনের সুবিধাও আমার কাছে মনে হয়। সুবিধাটা হচ্ছে যে আমরা আসলে আগে একজন নির্মাতা হিসাবে নিজেকে ইন্ট্রোডিউস করানো এটা ডিফিকাল্ট ছিল, বাট এখন খুব সহজেই আমরা নিজেকে উপস্থাপন করতে পারি। আমার এক অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর আমার সাথে কাজ করেন, তো ও মাত্র 2,500 টাকা দিয়ে ও একটা 10 মিনিটের ফিল্ম বানিয়েছিল। সো সেটা কীভাবে, ওর যে বন্ধুর কাছ থেকে ডিএসএলআর ফোন ক্যামেরাটা নেওয়া, এবং সেটা একটাই লেন্স ছিল না কোনো। সো ওইটা নিয়ে শুধুমাত্র তার খরচ হয়েছিল যে যাতায়াতের জন্য, মানে সিএনজিতে সে বিভিন্ন জায়গায় গেছে এবং সে তেহারি খেয়েছিল 2 দিন ধরে, ওইটার খরচ বাবদ সে 2,500 টাকা ধরে। তো ওই ছবিটা আমার দেখা এখন পর্যন্ত শর্ট ফিল্ম, আমার দেখা শর্ট ফিল্ম, বাংলাদেশের নতুন নির্মাতাদের দেখা, আমার দেখা এই পর্যন্ত, যেহেতু আমি ডেইলি স্টারে একটা সেলিব্রেটিং লাইফ, ওইখানে আমি জুরি হিসাবে কাজ করি প্রায় 5-6 বছর ধরে। সো আমি ওখানে প্রতিনিয়ত অনেক শর্ট ফিল্ম দেখি, কিন্তু আমার দেখা ওটা বেস্ট ফিল্ম মনে হয়। ওইটা 2016-এ বেস্ট শর্ট ফিল্ম হিসাবে এটা অ্যাওয়ার্ডও পায় ডেইলি স্টারের বেস্ট ফিল্ম হিসাবে। সো ওটা বানানো হয় মাত্র 2,500 টাকায়, যেটা আসলে ইম্পসিবল। আজ থেকে যদি আমি 2006-এ যখন ভিজুয়াল বানানো শুরু করি তখন সেটা পসিবল ছিল না, কিন্তু এখন আমার কাছে আইফোন আছে, আমি আইফোন দিয়ে একটা ছবি বানিয়ে ফেলতে পারি। সেটা আসলে টেকনিক্যালি ওইটা আসলে কোনো প্রবলেম হয়ে থাকে না এখন আমাদের কাছে, যে আমরা যে কোনো কিছু অ্যাচিভ করতে পারি। আচ্ছা, যেটা আমার কাছে মনে হয় যে গল্প বলার যে জায়গাটা, আমরা যেই জায়গা থেকে গল্পটা বলতে চাই, আনিস ভাই বারবার অনেক অস্থিরতার কথা বলতেছিল, আমি এখানে বসে সেই অস্থিরতা টেল পাচ্ছিলাম। সবসময় এটা তাড়া থাকে। সো এই তাড়াটা আমাদের ব্যক্তিগত লাইফে এসেও পড়ে। সো আমাদের ভেতরেও একটা অস্থিরতা তৈরি হয়। কিন্তু আমি দেখি যে ফেসবুক, আমাদের সোশ্যাল মিডিয়া, সব জায়গায় কিন্তু এক ধরনের অস্থিরতা বিরাজমান। তো সেটা আমাদের কাজের মধ্যেও প্রভাব ফেলে। তো আমার কাছে মনে হয় যে ঈশপের যে গল্পটা, খরগোশ কচ্ছপের গল্পটা, ওইটা আবার নতুন করে বলা উচিত। সামহাও ওই গল্পটা আর কাজ করে না, আমাদের মাথায় ওটা পুরনো হয়ে থাকে। সো ওইটা গল্পটা নতুনভাবে লেখা হলে, নতুনভাবে বলা হলে ওইটা আবার কাজ করতে পারে। গল্প বলাটা তো আসলে একটা একজন রাইটারের কাজ কিংবা কথা, আমি সেটা না। আসলে আমি গল্প পর্দায় কিভাবে হাজির হয় সেটা আমি বলতে পারি। আর আমি খুবই অল্প কিছু কাজ করেছিলাম, বললাম 2006 থেকে 2010, খুবই অল্প কিছু কাজ টেলিভিশনের জন্য। আমার 8-10-12টা টেলিভিশন ফিকশন করা হয়েছিল ওই 4 বছরের মধ্যে। সো সেটা করতে যে আমার নিজের স্ক্রিপ্ট লিখতে হয়েছিল, বিকজ অফ আমাদের এখানে প্রফেশনাল রাইটার তৈরি হয় নাই ফর স্ক্রিপ্ট। আমাদের এখানে অনেক রাইটার আছেন, অনেক বিখ্যাত রাইটার আছেন, কিন্তু স্ক্রিপ্ট লেখার জন্য, চিত্রনাট্য লেখার জন্য একটা ডিফারেন্ট
ফর্মুলা আছে, যেটা এটা এক ধরনের গল্প বলা দিয়ে না আসলে। সো সেই চিত্রনাট্য লেখার জন্য যেই ফিলসফি, যেই ফর্ম, সেইটা সেই প্র্যাকটিসটা আমাদের এখানে একটু কম। তো সেই কারণেই আমি তখন শুরু থেকেই নিজের চিত্রনাট্য লেখার জন্য আমি নিজেই লেখা শুরু করলাম টুকটাক লেখার অভিজ্ঞতা থেকে। সো এখন পর্যন্ত আমি সেই প্র্যাকটিসটা করে যাচ্ছি। আমি কোন একটা আমার মুভির জন্য কাজ করছি প্রায় ২ বছর ধরে। সো এই বছর আমি শুট করব। সো ওটারও স্ক্রিপ্ট আমি ডেভেলপ করছি। সো সেইখান থেকে আমার এক ধরনের নিজস্ব রিয়েলাইজেশন আছে। আমি যেহেতু ওয়ার্ল্ড সিনেমার সারাক্ষণ দেখতে থাকি বিশ্বের বিভিন্ন নির্মাতার, সো সেই সিনেমা দেখে আমার অনেক ধারণা তৈরি হয়। আমি এখানকার সিনেমা দেখে আমার এক ধরনের ধারণা তৈরি হয়। তো সেই ধারণা থেকে আমি বুঝতে পারি যে একটা গল্প বলাটা কেমন করে পর্দায় গল্পটা হাজির করা যাইতে পারে। এটা আমার একটা ব্যক্তিগত পার্সপেক্টিভ তৈরি হয়েছে। এটা এমন না যে আমার কাছ থেকে কিছু শিখতে হবে, কিন্তু আমি বলতে পারবো আমার অভিজ্ঞতাটা। সো বিষয়টা হচ্ছে আমি যেভাবে গল্পটা দেখতে চাই সেটা হচ্ছে আমি একটা আর্ট, মানে শিল্প থেকে যদি আমি শুরু করি, আমি একটু আঁকাআঁকি করে বলতে ভাল লাগে আমার, আমি চারুকলায় পড়তাম সেই কারণে। তো শিল্প, সেটা এখান থেকে আমি একটু গল্পটা ধরার ট্রাই করব। সেটা হচ্ছে যে আমরা এখানে যে বসে আছি সবাই, এখানে যদি কোনো চেয়ারের একটা পায়া না থাকে সেই চেয়ারটা কেউ বসবে না। ৩টা পা থাকলে সেই চেয়ারটা ফাঁকা থাকবে, এটাই স্বাভাবিক। এরকম চেয়ার এখানে নাই। তো এটার কারণ হচ্ছে মানুষ আসলে যখন তার বেসিক প্রয়োজনটা মেটাতে চায়, সেখানে তার সুবিধাটা সে দেখবে, সে যেখানে বিপদগামী না হয় এবং তার প্রয়োজনটা ফুলফিল করে কিনা সেটা সে দেখবে। তার মনে হচ্ছে যে একটা চেয়ারের ৩টা পায়া দেখতে একটু আর্ট লাগে আমার কাছে, একটু অ্যাবসার্ড আছে। ৩টা পায়া থাকলে এটা দেখতে আর্ট হয়, 4টা পায়া থাকলে এটা একটু রিয়েলিস্টিক লাগে। সো বিষয়টা হচ্ছে, কিন্তু এই 3টা পায়া থাকলে কেউ বসবে না। একইভাবে এই গ্যালারিতে কেউই 3 পায়া চেয়ারে বসবে না, কিন্তু যখনই আমি 3 পায়া একটা চেয়ার দেখবো, এটা আমার কাছে শিল্প মনে হয়। সো শিল্প তাহলে কি অপ্রয়োজনীয়? শুধু সব প্রয়োজন